You're welcome. আমরা আজকে পড়ব পাঞ্চুয়েশন। হোয়াট ইজ পাঞ্চুয়েশন? ইংলিশ ল্যাঙ্গুয়েজে আমরা সাধারণত বড় হাতের অক্ষর, ফুল স্টপ, কোয়েশ্চেন মার্ক, কমা, কোলন, সেমিকোলন, এক্সক্লামেশন মার্কস, কোটেশন মার্কস, সেটা সিঙ্গেল ইনভার্টেড কমা হতে পারে, ডাবল ইনভার্টেড কমা হতে পারে, এবং অ্যাপোস্ট্রফিকে পাঞ্চুয়েশন মার্কস হিসেবে ব্যবহার করি। পাঞ্চুয়েশনের মূল উদ্দেশ্য হলো আমরা কোথায় কথা বলার সময় বা কোনো কিছু পড়ার সময় পজ করব, থামব, এবং কোথায় পিচ বা জোর দিয়ে পড়ব সেটা নির্দেশ করে। পাঞ্চুয়েশন রুলস হতে পারে, আবার কখনো কখনো পাঞ্চুয়েশন কনভেনশন হতে পারে। পাঞ্চুয়েশন যখন রুলস বা নিয়ম হিসেবে ব্যবহৃত হয়, যেমন সেন্টেন্সের শুরুতে বড় হাতের অক্ষর দেওয়া, সেন্টেন্সের শেষে ফুল স্টপ দেওয়া বা কোয়েশ্চেন মার্ক দেওয়া বা নোট অফ এক্সক্লামেশনের ব্যবহার করা, এটা রুলস ফলো করতে হবে। কিন্তু কখনো কখনো সেন্টেন্সের মাঝখানে কমার ব্যবহার করা বা সেন্টেন্সের মাঝখানে সেমিকোলনের ব্যবহার করা, এটা কনভেনশন, রীতি, এবং সেটা অনেক সময় এগুলোর ব্যবহার লেখকের রুচির উপর নির্ভর করে যে তিনি কোথায় কোন পাঞ্চুয়েশনটা ব্যবহার করবেন। তাই কিছু কিছু পাঞ্চুয়েশন আছে একেবারেই রুলস মানতেই হবে, আবার কিছু আছে কনভেনশন, রীতি বজায় রাখার জন্য আমরা ব্যবহার করি, সেগুলো না দিলেও সমস্যা নেই। শুরুতে ক্যাপিটাল লেটার্স, আমরা কোথায় কোথায় ক্যাপিটাল লেটারের ব্যবহার করব? উই ইউজ ক্যাপিটাল লেটার্স টু মার্ক দ্য বিগিনিং অফ এ সেন্টেন্স, at the beginning of proper nouns, names, nationalities, languages, days of the week, months, name of educational qualification or certificates, institutions, organizations, public holidays and geometrical places. সোজা কথা, যে কোনো সেন্টেন্সের শুরুতে অর্থাৎ প্রথম শব্দের প্রথম অক্ষর আমরা বড় হাতের দেব। এরপরে কোনো প্রপার নাউন যদি হয়, সেটা কোনো ব্যক্তির নাম হতে পারে, কোনো টাইটেল হতে পারে, কোনো প্রতিষ্ঠানের নাম হতে পারে, দিনের নাম হতে পারে, যেমন স্যাটারডে, সানডে, মানডে, কোনো মাসের নাম হতে পারে, জানুয়ারি, ফেব্রুয়ারি, আবার কোনো এডুকেশনাল কোয়ালিফিকেশন হতে পারে, অর্থাৎ সেটা হতে পারে মাস্টার্স, বিএ অনার্স, এসএসসি, এইচএসসি, জেএসসি, অ্যাটসেট্রা। এগুলো আমরা বড় হাতের অক্ষর ব্যবহার করব লেখার সময়, মানে শব্দের প্রথম অক্ষর অবশ্যই বড় হাতের দেব। আর এর বাইরে যদি আমরা কোনো এডুকেশনাল অর্গানাইজেশন বা যে কোনো অর্গানাইজেশন বা ইনস্টিটিউশন, প্রতিষ্ঠানের নাম লিখি, সেটা ব্যাংকের নাম হতে পারে, হসপিটালের নাম হতে পারে, কলেজের নাম হতে পারে, সেটা আমরা অবশ্যই বড় হাতের অক্ষর দিব। পাবলিক হলিডেজের নাম যেমন ইন্ডিপেন্ডেন্ট ডে, মাদার ল্যাঙ্গুয়েজ ডে, এগুলো আমরা বড় হাতের অক্ষরে লিখব। এছাড়া জিওগ্রাফিক্যাল প্লেস, যে কোনো স্থানের নাম আমরা বড় হাতে লিখব। যেমন এখানে সেন্টেন্সের শুরুতে প্রথম শব্দ হলো দে, দের প্রথম লেটার বা অক্ষর হলো টি, টিটা বড় হাতে লেখা হয়েছে। জিওগ্রাফিক্যাল প্লেস, দেশের নাম নিউজিল্যান্ড, নিউজিল্যান্ডের এন বড় হাতের, জিল্যান্ডের জেড বড় হাতের লেখা হয়েছে। ডেভিড জেমস, এই ব্যক্তির নামটা ডেভিডের ডি বড় হাতের এবং জেমসের যে বড় হাতের দেওয়া হয়েছে, এবং ডেভিড জেমস যে টাইটেলটা পেয়েছেন সেটা হলো ডক্টর, তাই ডক্টরের ডি বড় হাতের দেওয়া হয়েছে। সিটি হসপিটাল, এটা একটা প্রতিষ্ঠানের নাম, তার নামের সিটির সি বড় হাতের, হসপিটালের এইচ বড় হাতের। ক্যান শি স্পিক জাপানিজ লাইক দ্য জাপানিজ, এখানে ভাষার নাম জাপানিজের যে বড় হাতের, আবার জাতীয়তা বা ন্যাশনালিটির নামের প্রথম অক্ষর বড় হাতের যে দেওয়া হয়েছে, অর্থাৎ ভাষার নাম এবং জাতীয়তার নামের প্রথম অক্ষর বড় হাতের হবে। দ্য নেক্সট মিটিং উইল টেক প্লেস অন থার্সডে, এই থার্সডে দিনের নাম, তার আগে টিটা বড় হাতের দেওয়া হয়েছে। সার্টিফিকেট বা কোয়ালিফিকেশনসের নাম, এডুকেশনাল কোয়ালিফিকেশনসের নাম, যেমন মাস্টার্সের এম বড় হাতে রয়েছে। বিএ অনার্স লিখলেও আমরা, বা ব্যাচেলার্স সার্টিফিকেট এটা লিখলেও আমরা ব্যাচেলারের বি বড় হাতে দিতাম। সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট লিখতে গেলে আমরা সেকেন্ডারির এস, স্কুলের এস এবং সার্টিফিকেটের সি বড় হাতের লিখি। আবার শিক্ষা প্রতিষ্ঠানের নাম ঢাকা ইউনিভার্সিটি, ঢাকার ডি বড় হাতের, ইউনিভার্সিটির ইউ বড় হাতে। আবার চাইনিজ নিউ ইয়ার, ঠিক একইভাবে বেঙ্গলি নিউ ইয়ার, ইংলিশ নিউ ইয়ার লেখার সময় আমরা এগুলো বড় হাতে দেব। এছাড়া উই অলসো ইউজ ক্যাপিটাল লেটার্স ফর দ্য টাইটেল অফ বুকস, ম্যাগাজিনস, নিউজ পেপার্স, প্লে অ্যান্ড মিউজিক। সোজা কথা, কোনো কিছুর টাইটেল, নাম আমরা বড় হাতের লেটারে লিখব।
সেটা একটা বইয়ের নাম হতে পারে, সেই বইটা উপন্যাস হতে পারে, কবিতার বই হতে পারে, বইটা একটা প্লে নাটক হতে পারে, আবার কোনো কবিতার নাম বা ছোট গল্পের নামও আমরা বড় হাতের লিখি। কোনো ম্যাগাজিন বা নিউজ পেপারের নাম আমরা বড় হাতের লিখব। এছাড়া কোনো মিউজিক কম্পোজিশন হলেও তার নাম আমরা বড় হাতের লিখব। উদাহরণ দিয়েছে যেমন রবীন্দ্রনাথের চোখের বালি, চোখের সি বড় হাতের আর বালির বি বড় হাতের, গীতাঞ্জলির জি বড় হাতের হবে, ম্যাকবেথের এম বড় হাতের হবে। দ্য ডেইলি স্টার, এখানে ডেইলির ডি বড় হাতের, স্টারের এস বড় হাতের। তারপরে দেখা যাচ্ছে একটা মিউজিক কম্পোজিশনের নাম এসেছে সিক্স সিম্ফনি, এখানে সিক্সের এস বড় হাতের, সিম্ফনির এস বড় হাতের। এরপর আসছে ফুল স্টপ। ফুল স্টপ ব্যবহারের ক্ষেত্রে আমরা সাধারণত ফুল স্টপ ব্যবহার করি টু মার্ক দ্য এন্ড অফ এ সেন্টেন্স, সেন্টেন্সের শেষে আমরা ফুল স্টপটা ইউজ করি। এর বাইরে যদি আমরা কোনো প্রপার নেমসের ইনিশিয়াল লিখি, তাহলে অর্থাৎ পুরো নামটা না লিখে যদি নামের আদ্যক্ষর বা প্রথম লেটারটা লিখি, তাহলে সেখানে আমরা ওই আদ্যক্ষরের পরে ফুল স্টপ দিই। এছাড়া কোনো অ্যাব্রিভিয়েশন যদি আমরা তৈরি করি, অর্থাৎ পূর্ণ শব্দ না লিখে শব্দের শব্দাংশ নিয়ে যদি পুরো শব্দটা বোঝানোর চেষ্টা করি, সেই ক্ষেত্রেও আমরা ফুল স্টপের ব্যবহার করি। যেমন সেন্টেন্সের শুরুতে এখানে ফুল স্টপ ইউজ হয়েছে, আই এম এ স্টুডেন্ট, ফুল স্টপ। এখানে একটু খেয়াল করো, নাম হলো এ আর খান, এটা আসলে হতে পারে, নামটা হতে পারে আব্দুর রহমান খান। তো এখানে এতে আব্দুর, পুরো আব্দুর না লিখে আমি এ দিয়ে ফুল স্টপ দিয়েছি, ইনিশিয়াল দিয়েছি নামের। রহমানের শুধু আর লিখেছি, সুতরাং আর এর রহমানের ইনিশিয়াল দিয়েছি, তাই এই এ এবং আর এর পরে ফুল স্টপ দেওয়া হয়েছে। কিন্তু খান যেহেতু আমি পুরোটা লিখেছি, তাই খানের সাথে ফুল স্টপটা দেওয়া হয়নি। ঠিক একইভাবে ডোনাল্ড ট্রাম্প, এই দুইটা শব্দ পূর্ণ আকারে লেখা হয়েছে, কিন্তু জনটাকে সংক্ষেপে জে লেখা হয়েছে, তাই জের পরে ফুল স্টপ দেওয়া হয়েছে, ডোনাল্ড জে ট্রাম্প। এর বাইরে যেমন অ্যারাইভালকে আমরা সংক্ষেপে লিখতে পারি এ ডবল আর ফুল স্টপ, এটসেট্রাকে আমরা লিখি ইটিসি ফুল স্টপ, ডক্টরকে আমরা লিখি ডিআর ফুল স্টপ, প্রফেসরকে আমরা লিখি পিআরওএফ ফুল স্টপ। এইভাবে যে কোনো শব্দ ছোট করে লিখতে গেলে আমরা ফুল স্টপ ইউজ করি। কোয়েশ্চেন মার্ক, সোজা কথা প্রশ্ন করার বেলায় কোনো প্রশ্নবোধক বাক্যে আমরা কোয়েশ্চেন মার্ক ব্যবহার করি। যেমন হোয়াই ডু দে মেক সো মেনি মিস্টেক্স, যেমন আমি এখন কথা বলছি, আমার হয়তো উচ্চারণে অনেক ভুল হচ্ছে, বিশেষ করে ইংরেজির উচ্চারণে। দিস ইজ দ্য রিয়েলিটি। বেঙ্গলির উচ্চারণেও কিন্তু আমরা অনেক ভুল করি। তুমি হয়তো ভাবছো যে আমি কি উচ্চারণ করব, ফুল স্টপ উচ্চারণ করব না ফুল স্টপ উচ্চারণ করব। তো এখানে সেটাই বলেছে, হোয়াই ডু দে মেক সো মেনি মিস্টেক্স, কেন তারা এত মিস্টেক্স করছে। যেহেতু প্রশ্ন করা হয়েছে, তাই কোয়েশ্চেন মার্ক দেওয়া হয়েছে। আবার আরেকটা প্রশ্ন করেছে, আর ইউ হ্যারিস কাজিন, তুমি কি হ্যারির বন্ধু, কোয়েশ্চেন মার্ক ব্যবহার করা হয়েছে। আমরা সাধারণত জানি প্রশ্নবোধক বাক্য অক্সিলারি ভার্ব অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, ডু, ডাজ, ডিড, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, হ্যাঁ, এগুলো দিয়ে শুরু হয়। আবার আরেক ধরনের তোমার কোয়েশ্চেন মার্ক ব্যবহার করে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে পারি, সেটা হলো WH ওয়ার্ড ব্যবহার করি, হু, হুইচ, হোয়েন, হোয়ার, হোয়াই, অ্যাটসেট্রা। যেমন এই সেন্টেন্সটা শুরু হয়েছে হোয়াই দিয়ে। ওকে, তো এখানে প্রশ্ন করা হয়েছে, আর ইউ হ্যারিস কাজিন, তুমি কি হ্যারির কাজিন। উত্তর বলেছে ইয়েস, হ্যাঁ, দ্যাটস রাইট, ঠিক আছে, আমি হ্যারির কাজিন। তো এমন প্রশ্নবোধক বাক্যে আমরা কোয়েশ্চেন মার্ক ব্যবহার করব। এক্সক্লামেশন মার্কস, বিস্ময়বোধক চিহ্ন। বিস্ময়বোধক চিহ্ন আমরা ব্যবহার করি যদি আমরা কোনো কিছু দেখে বিস্মিত হই, কোনো কিছু দেখে অতিরিক্ত আনন্দিত হই কিংবা অতিরিক্ত দুঃখিত হয়ে পড়ি, তখন আমরা এক্সক্লামেশন মার্কস বা নোট অফ এক্সক্লামেশন, বিস্ময়বোধক চিহ্ন ব্যবহার করি। তো দেখো, বিস্ময়বোধক চিহ্নটা আমরা বিস্ময়বোধক বাক্য, শব্দ বা ক্লজের পরে ব্যবহার করতে পারি, এবং আমাদের মূল উদ্দেশ্য থাকে আমাদের ভাবটাকে প্রকাশ করা। এবং তিন ধরনের ভাব আমরা মূলত প্রকাশ করি, একটা হলো বিস্ময়, আরেকটা হলো তোমার অতিরিক্ত আনন্দ, আর অতিরিক্ত দুঃখ। তবে কখনো কখনো কোনো কিছু এমফেসাইজ করার জন্য, জোর দিয়ে বোঝানোর জন্য আমরা নোট অফ এক্সক্লামেশন ব্যবহার করতে পারি। যেমন কেউ যদি তোমার কথা না শোনে, তাহলে তাকে তুমি জোর দিয়ে ডাকার জন্য বলতে পারো, লিসেন, শোনো। এমন বিস্মিত হলে আমরা বা কোনো কিছু যদি খুব বেশি ডিনায়াল করি, জোর দিয়ে বলি, তাহলে আমরা নোট অফ এক্সক্লামেশন ব্যবহার করতে পারি। ইভেন আমরা একাধিক নোট অফ এক্সক্লামেশনও ব্যবহার করতে পারি। যেমন ও নো, না,
শি উইল টক ফর আওয়ার্স, ঘন্টার পর ঘন্টা কথা বলে। প্রথম বিস্ময়বোধক চিহ্নটা আমরা ব্যবহার করেছি এখানে ও নোতে জোর দিয়ে বোঝানোর জন্য, আর দ্বিতীয় বিস্ময়বোধক চিহ্নটা কিন্তু আমরা ব্যবহার করেছি স্রেফ বিস্ময় প্রকাশ করার জন্য। যে শি উইল টক ফর আওয়ার্স, সে ঘন্টার পর ঘন্টা কথা বলে। এরপরের যে সেন্টেন্সটা আসছে সেটা হলো হুররা উই ওয়ান দ্য ম্যাচ, হুররে আমরা ম্যাচটা জিতে গেছি বা জিতেছিলাম। তো এখানে কিন্তু খেয়াল করে দেখো হুররার পরে অতিরিক্ত আনন্দ প্রকাশ করেছে বলে নোট অফ এক্সক্লামেশন ইউজ হয়েছে। কমাস, কমা কিন্তু আমরা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করি এবং কমার আলোচনাটা কিন্তু দীর্ঘ হবে, অর্থাৎ কমা নিয়ে কথা বলতে গেলে আমরা দীর্ঘ সময় ধরে কথা বলি। উই ইউজ কমাস টু সেপারেট আ লিস্ট অফ সিমিলার ওয়ার্ডস অর ফ্রেজেস, কমা আমরা ব্যবহার করি সেপারেট করার জন্য, আলাদা করার জন্য, যখন আমরা সিমিলার একই রকম ওয়ার্ড, এ লিস্ট অফ সিমিলার ওয়ার্ডস একগুচ্ছ মানে কাছাকাছি শব্দ বা একই রকম শব্দ, একই রকম পার্টস অফ স্পিচ অথবা ফ্রেজ ব্যবহার করি, তখন সেগুলোকে আলাদা আলাদা করার জন্য আমরা কমা ব্যবহার করি। কেমন খেয়াল করে দেখো, it's important to write in clear, simple, accurate words. তো খেয়াল করে দেখো এটা খুব ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ, টু রাইট লেখা। কি লেখাটা খুব গুরুত্বপূর্ণ? ক্লিয়ার, সিম্পল, অ্যাকুরেট, এই তিনটা অ্যাডজেক্টিভকে আলাদা করার জন্য আমরা মাঝখানে কমা ব্যবহার করেছি। ঠিক যেমন পরের সেন্টেন্সে কয়েকটা ফ্রেজকে আমরা আলাদা করেছি, যেমন দে ওয়ার মোর ফ্রেন্ডলি, more comma more talkative comma more open then last time we met them, তাদের সাথে দেখা করার, গতবার দেখা করার তুলনায় এইবার তারা আচরণ করেছে। কেমন আচরণ করেছে সেটা বুঝিয়েছে তিনটা ফ্রেজ দিয়ে। এক হলো মোর ফ্রেন্ডলি, এরপরেরটা হলো মোর টকেটিভ, এরপরেরটা হলো মোর ওপেন, এবং এই জন্য তিনটা একই ধরনের ফ্রেজকে আমরা কি করেছি? কমা দিয়ে আলাদা করেছি। We do not normally use comma before and at the end of a list of single words. তো খেয়াল করে দেখো যে আমরা যখন কিছু সিঙ্গেল ওয়ার্ডের লিস্ট করি সেই ক্ষেত্রে শেষ শব্দের আগে আমরা অ্যান্ড ব্যবহার করি, কিন্তু অ্যান্ডের আগে কিন্তু আমরা আর কমা দেই না। যেমন দে ট্রাভেল থ্রু বুলগেরিয়া, স্লোভাকিয়া, দ্য চেক রিপাবলিক অ্যান্ড দ্য পোল্যান্ড, চারটা রাষ্ট্র লিস্ট আকারে দেখানো হয়েছে বলে আমরা কমা ব্যবহার করেছি। বুলগেরিয়া কমা, স্লোভাকিয়া কমা, দ্য চেক রিপাবলিক, এরপরে কিন্তু আর আমরা কমা দিচ্ছি না, কারণ এখানে অ্যান্ড ব্যবহার করেছি, অ্যান্ড পোল্যান্ড। তো ব্রিটিশ ইংলিশে সাধারণত এই লিস্টের শেষ শব্দের আগে কমা ব্যবহার না করে অ্যান্ড ব্যবহার করা হয় এবং সেখানে কমা থাকে না। কিন্তু আমেরিকান ইংলিশে কিন্তু ঠিক তার উল্টো, সেখানে কিন্তু অ্যান্ডের আগে কমা ব্যবহার করা হয়। যেমন উই টুক ব্রেড, চিজ, কমা অ্যান্ড ফ্রুট, তিনটা খাবারের নাম আমরা লিস্ট করেছি, ব্রেড, চিজ আর ফ্রুট। এখানে অ্যান্ড বসিয়েছি শেষ শব্দের আগে এবং অ্যান্ডের আগে কমা দিয়েছি আমেরিকান ইংলিশ অনুযায়ী। ব্রিটিশ ইংলিশ অনুযায়ী চিজের পরে কমা না দিলেও চলতো। এরপরে আমরা কমা ব্যবহার করি টু সেপারেট ওয়ার্ডস অর ফ্রেজেস দ্যাট মার্ক ওয়ার দ্য ভয়েস উড পজ স্লাইটলি, এর বাইরে কোথায় কথা বলার সময় বা নাটকের সংলাপ লেখার সময় কোথায় একটু পজ দিতে হবে, থামতে হবে, এটা বোঝানোর জন্য আমরা কমা ব্যবহার করি। যেমন আই ক্যান টেল ইউ নাও, হাউএভার, যাই হোক না কেন, অল উইল বি রিভিল টুমরো অ্যাট মিড ডে। এখানে খেয়াল করো যে হাউএভার এই সেন্টেন্স কানেক্টরটার পরে আমরা একটা কমা ব্যবহার করেছি, কারণ সেন্টেন্স কানেক্টরটা ব্যবহার করা হয়েছে জোর দেওয়ার জন্য, এবং এই জোর দিয়ে কথাটা বলছে যে হাউএভার, যাই হোক না কেন, তারপরে তোমার বা মতান্তরে যাওয়ার জন্য, এক কথা থেকে আরেক কথার প্রসঙ্গে যাওয়ার জন্য আমরা হাউএভার ব্যবহার করি। সেক্ষেত্রে আমরা এই যে হাউএভার, ইন অ্যাডিশন, ইন ফ্যাক্ট, বিসাইডস, এই সেন্টেন্স কানেক্টরগুলোর পরে কমা ব্যবহার করতে পারি। যেমন পরের সেন্টেন্সে সেন্টেন্স কানেক্টর ইনফ্যাক্টটা মূলত তোমার সেন্টেন্সের মাঝখানে চলে গেছে, তাই ইনফ্যাক্টের আগেও কমা ব্যবহার করা হয়েছে, পরেও কমা ব্যবহার করা হয়েছে। উই হ্যাড ইনফ্যাক্ট, প্রকৃতপক্ষে লস্ট অল অফ আওয়ার মানি, প্রকৃতপক্ষে আমরা আমাদের সব টাকাটাই হারিয়ে ফেলেছি। কিন্তু ইনফ্যাক্টটা যদি আমরা সেন্টেন্সের শুরুতে লিখতাম তাহলে কিন্তু ইনফ্যাক্টের পরে কমা দিতাম।
এরপরে দেখো, সাধারণত কারো পরিচয় করিয়ে দিতে গেলে পরিচয়ের যে ফ্রেজটা, সেই ফ্রেজটা আমরা কমার মধ্যে আবদ্ধ করি। যেমন জেমস, কে এই জেমস? আওয়ার গাইড। জেমস হলো আমাদের গাইড। জেমস সম্পর্কে কিন্তু আমরা বলছি জেমস উইল অ্যাকম্পেনি ইউ অ্যাটসেট্রা অ্যাটসেট্রা, কিন্তু জেমসের পরিচয় দিয়েছে যে আওয়ার গাইড। এই আওয়ার গাইড শব্দটার আগে আমরা কমা দিয়েছি এবং আওয়ার গাইড শব্দটার পরে আমরা কমা ব্যবহার করেছি। কমার আরও ব্যবহার আমরা দেখি। সেপারেটিং ক্লজেস উইথ কমাস, আমরা কীভাবে ক্লজ বা বাক্যাংশকে আলাদা করব কমা ব্যবহার করে। When the main clauses are separated by and or but, do not normally use a comma if the clauses have the same subject. Use commas if the clauses have different subject. খুব সহজ। and or but দিয়ে যদি দুইটা ক্লজ যুক্ত থাকে, তাহলে সেখানে যদি দুইটা ক্লজের একই রকম সাবজেক্ট হয়, তাহলে আমরা কমার ব্যবহার করি না। যেমন দে ওয়ার ভেরি ফ্রেন্ডলি অ্যান্ড দে ইনভাইটেড আস। এই যে দে ওয়ার ভেরি ফ্রেন্ডলি এবং দে ইনভাইটেড আস, এখানে কিন্তু দুটোতে একই রকম সাবজেক্ট ব্যবহার করা হয়েছে, তাই অ্যান্ডের আগে আমরা কোনো কমা ব্যবহার করি নাই। ঠিক একইভাবে ফুটবলার্স দিস ডেজ আর্ন মোর মানি বাট, কিন্তু দে প্লে মেনি মোর ম্যাচেস। এখানে কিন্তু দুইটা সাবজেক্ট একই, ফুটবলার্স ফুটবলারেরা, এবং ফুটবলারদের পরিবর্তে ফুটবলার্স এই কথাটার পরিবর্তে, এই নাউনের পরিবর্তে আমরা প্রোনাউন ব্যবহার করেছি দে, তারা। তো তারা বলতে ফুটবলারদেরই বোঝানো হয়েছে। সুতরাং দুইটা অংশেই কিন্তু তোমার বাটের আগের অংশে এবং বাটের পরের অংশে দুইটার সাবজেক্টই কিন্তু দে। যেহেতু দুইটারই সাবজেক্ট হলো দে, তাই বাটের আগে আমরা কোনো কমা ব্যবহার করিনি, সেম সাবজেক্ট। কিন্তু পরের বাক্যটা খেয়াল করো, এখানে কিন্তু বাটের আগে আমরা কমা ব্যবহার করেছি, কারণ এখানে সাবজেক্ট হলো ইট আর পরের অংশে সাবজেক্ট হলো দে। যেহেতু ইট হলো সিঙ্গুলার আর বাট হলো প্লুরাল, সুতরাং দুইটা ডিফারেন্ট সাবজেক্ট। ইট ওয়াজ অ্যান ওল্ড কার বাট দে লাইক দ্য ডিজাইন। ওকে, তাহলে অ্যান্ড অর বাট দিয়ে যুক্ত দুইটা ক্লজ যদি সাবজেক্ট একই থাকে, তাহলে অ্যান্ড অর বাটের আগে কমা ব্যবহার করার দরকার নাই। কিন্তু দুইটা ক্লজের সাবজেক্ট যদি আলাদা হয়, তাহলে অ্যান্ড অর বাটের আগে ক্লজটার পরে কমা দেওয়ার প্রয়োজন আছে। যেমন ইট ওয়াজ অ্যান ওল্ড কার, এই ক্লজটার পরে আমরা কমা ব্যবহার করেছি বাটের ঠিক আগে। এরপরে তুমি খেয়াল করে দেখো, হোয়েন আ সাবঅর্ডিনেট ক্লজ কামস বিফোর দ্য মেইন ক্লজ উই কমনলি ইউজ কমা টু সেপারেট দ্য ক্লজেস। আমরা জানি সাধারণত দুই ধরনের ক্লজ আমরা পাই, একটা হলো মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ, আর আরেকটা হলো সাবঅর্ডিনেট ক্লজ, নির্ভরশীল ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজের সাথে সাবঅর্ডিনেটিং কনজাংশন যুক্ত থাকে। সাধারণত মেইন ক্লজ লেখার পরে আমরা সাবঅর্ডিনেট ক্লজটা লিখি, কিন্তু আবার লেখার সুবিধার্থে কিন্তু বাক্য স্পষ্টভাবে বোঝানোর জন্য বা কোনো কিছু জোর দিয়ে বোঝানোর জন্য শর্তটা আগে বলার জন্য আমরা, বা ফ্যাক্টটা আগে বলার জন্য আমরা সাবঅর্ডিনেট ক্লজটাকে সেন্টেন্সের শুরুতে নিয়ে আসতে পারি। এবং সেটা যদি আমরা করি, তাহলে সাবঅর্ডিনেট ক্লজের পরে আমাদেরকে কমা ব্যবহার করতে হবে। এবং প্রথম উদাহরণটা দেখি, দুইটা ক্লজ আছে। ইফ ইউ গেট লস্ট, যদি তুমি হারিয়ে যাও। আর মেইন ক্লজটা হলো ইউ ক্যান কল দ্য পুলিশ, তুমি পুলিশ ডাকতে পারো। তো খেয়াল করে দেখো যে এই সেন্টেন্সটা যদি আমরা এইভাবে লিখতাম, ইউ ক্যান কল দ্য পুলিশ ইফ ইউ গেট লস্ট, তাহলে সমস্যা ছিল না। কিন্তু ইফ ইউ গেট লস্টটা, এই সাবঅর্ডিনেট ক্লজটা, নির্ভরশীল ক্লজটা, যেটাতে একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন ইফ আছে, সেটাকে যখন আমি সেন্টেন্সের শুরুতে নিয়ে আসছি, তখন আমাকে অবশ্যই সাবঅর্ডিনেট ক্লজের পরে কমা ব্যবহার করতে হবে। ঠিক যেমন পরের সেন্টেন্সটায়, হোয়েন আই ওয়াজ অ্যাট স্কুল আই স্টাডিড হিস্ট্রি। আমি যখন স্কুলে পড়তাম তখন আমি হিস্ট্রি স্টাডি পড়েছিলাম। এটাকে উল্টো করে যদি লিখি যে আই স্টাডিড হিস্ট্রি হোয়েন আই ওয়াজ অ্যাট স্কুল, তখন কিন্তু আর তোমাকে কমা ব্যবহার করতে হতো না। তো এই যে সাবঅর্ডিনেটিং কনজাংশন যুক্ত যে ক্লজগুলো আছে, হ্যাঁ, সেই অংশটা যদি তুমি শুরুতে লেখো, তাহলে তারপরে অবশ্যই তোমাকে কমা ব্যবহার করতে হবে। উই ইউজ কমাস টু মার্ক রিলেটিভ ক্লজেস। হ্যাঁ, আমরা সাধারণত রিলেটিভ ক্লজ যে ক্লজগুলো তোমার হু, হুইচ, হোয়ান, হোয়ার, হোয়াই অ্যাটসেট্রা দিয়ে শুরু হয়, সেই ক্লজগুলোকে সেপারেট করার জন্য আমরা কমা ব্যবহার করি। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রেই এই
ক্লজগুলো তোমার এক্সট্রা ইনফরমেশন প্রোভাইড করে, অতিরিক্ত তথ্য দেয়, অথবা নন এসেনশিয়াল ইনফরমেশনও দিতে পারে, প্রয়োজন নেই এমন তথ্যও দিতে পারে। এবং সেই ক্ষেত্রে সেই রিলেটিভ ক্লজটা যদি সেন্টেন্সের মাঝখানে আমরা এক্সট্রা ইনফরমেশন দেওয়ার জন্য ব্যবহার করি, তখন তার আগে এবং পরে কমা দিতে হয়। যেমন এখানে সাবঅর্ডিনেট এই রিলেটিভ ক্লজটা হলো তোমার হুইচ অ্যারাইভ আর্লি, যা তাড়াতাড়ি এসেছিল। তো এই ফ্রেজটাকে আলাদা করার জন্য আমরা আগে কমা এবং পরে কমা ব্যবহার করেছি। দ্য অ্যাম্বুলেন্স হুইচ অ্যারাইভ আর্লি, সেই অ্যাম্বুলেন্সটা যেটা আর্লি এসেছিল, টুক 3 পিপুল টু দ্য হসপিটাল। তাহলে দ্য অ্যাম্বুলেন্স টুক 3 পিপুল টু দ্য হসপিটাল, এই অ্যাম্বুলেন্সটা 3টা লোককে হসপিটালে নিয়ে গিয়েছিল। এই অ্যাম্বুলেন্স সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন আমরা কি পাচ্ছি? হুইচ অ্যারাইভড আর্লি, যা আর্লি এসেছিল। ঠিক যেমন পরের বাক্যে ঢাকা ইজ আ ভেরি বিজি সিটি নাও, ঢাকা এখন খুবই একটা ব্যস্ত শহর, এই সেন্টেন্সটাতে ঢাকা সম্পর্কে ইনফরমেশন দিচ্ছে একটা রিলেটিভ ক্লজ, হোয়ার হি লিভড, যেখানে সে বসবাস করতো, এককালে বসবাস করতো, আগে বসবাস করতো। এই যে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে বা নন এসেনশিয়াল ইনফরমেশন দিচ্ছে, হোয়ার হি লিভড, যেখানে সে বসবাস করতো, এটা একটা রিলেটিভ ক্লজ, তার আগে আমরা কমা দিয়েছি, পরে কমা ব্যবহার করেছি। এছাড়াও উই কমনলি সেপারেট ট্যাগস অ্যান্ড ইয়েস নো রেসপন্সেস উইথ কমাস, আমরা ট্যাগ কোয়েশ্চেনটাকে সেন্টেন্স থেকে আলাদা করার জন্য ট্যাগ কোয়েশ্চেনের অংশটাকে আমরা কমা ব্যবহার করি। আর ইয়েস নো উত্তর দিয়ে যদি আমরা কোনো বাক্য লিখি, তাহলে সেখানে ইয়েস এবং নো এর পরে বা ওয়েল শব্দটার পরে আমরা কমা ব্যবহার করি। কেমন? ট্যাগ কোয়েশ্চেন দেখো, দে আর গোয়িং টু দ্য পার্টি, আরন্ট দে, এই আরন্ট দে এই ট্যাগ কোয়েশ্চেনটাকে আলাদা করার জন্য তার আগে আমরা কমা ব্যবহার করেছি। আবার নো থ্যাংক ইউ, ইয়েস ইট ইজ, এই যে ইয়েস নো দিয়ে রেসপন্স করার সময় আমরা নো এবং ইয়েসের পরে কমা ব্যবহার করেছি। এর বাইরে উই অলসো ইউজুয়ালি সেপারেট ভোকেটিভস, ডিসকোর্স মার্কার্স অ্যান্ড ইন্টারজেকশনস উইথ কমাস, ইন্টারজেকশন আলাদা করার জন্য আমরা কমা ব্যবহার করতে পারি। আমরা ডিসকোর্স মার্কার্স বা সেন্টেন্স কানেক্টর নিয়ে কথা বলা হয়েছে, এগুলোকে আলাদা করার জন্য কমা ব্যবহার করতে পারি। আর কাউকে যদি সম্বোধন করি, ভোকেটিভ যেটা নাম ধরে ডাকি কথার মধ্যে, তাহলে সেই নামটা আলাদা করার জন্য আমরা কমা ব্যবহার করতে পারি। উদাহরণ দিয়েছে, ওপেন দ্য ডোর ফর দেম হাসান, ভোকেটিভ, এখানে ভোকেটিভ হলো হাসান, হাসানটাকে আলাদা করার জন্য আমরা কমা ব্যবহার করেছি। আবার হাসান শব্দটা যদি আমরা শুরুতে উচ্চারণ করতাম, তাহলে হাসানের পরে কমা দিতাম, যেমন হাসান ওপেন দ্য ডোর, হাসান দরজা খোলো। ডিসকোর্স মার্কার ওয়েলটাকে আমরা কমা দিয়ে আলাদা করেছি, ওয়েল ভালো, শুড উই ডু ইট, আমাদের কি এটা করা উচিত। আবার ইন্টারজেকশন ওটাকে আমরা কমা দিয়ে আলাদা করেছি, বা ওয়াওটাকে আমরা কমা দিয়ে আলাদা করেছি, ওয়াও দ্যাট সাউন্ডস রিয়েলি এক্সাইটিং, সত্যি সব সাউন্ডসটা চমৎকার হয়েছে। এরপর দেখো, উই ইউজ কমাস টু শো ডিরেক্ট স্পিচ, ডিরেক্ট স্পিচ বোঝানোর ক্ষেত্রে ন্যারেশনে আমরা কমা ব্যবহার করি, কিন্তু ইনডিরেক্ট স্পিচে কিন্তু ওইভাবে রিপোর্টিং ভার্বটাকে আলাদা করার জন্য আমরা কমা ব্যবহার করি না। রিপোর্টিং ভার্ব যদি সেন্টেন্সের শুরুতে থাকে, তাহলে রিপোর্টিং ভার্বের পরে আমরা কমা দিই, যেমন হি সেড আই এম রেডি, এই হি সেড রিপোর্টিং ভার্বের পরে আমরা কমা দিলাম। আবার যদি রিপোর্টিং ভার্বটা পরে চলে যায়, তাহলে লেট আস ওয়াক ফাস্ট, তারপরে আমরা কমা দিয়ে তারপরে রিপোর্টিং ভার্বটা লিখেছি, হি সেড ইম্প্যাশেন্টলি। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো যে রিপোর্টিং ভার্বটাকে রিপোর্টিং স্পিচের থেকে রিপোর্টিং ভার্বটাকে আলাদা করার জন্য সেক্ষেত্রে আমরা কমা ব্যবহার করি। রিপোর্টিং ভার্বটা আগে লিখলে রিপোর্টিং ভার্ব লেখার পরে কমা, আর রিপোর্টিং ভার্বটা পরে লিখলে রিপোর্টিং ভার্বের আগে কমা। তো এই গেল কমার ব্যবহার। আশা করি তুমি প্রত্যেকটা স্লাইডের স্ক্রিনশট রাখছো, যাতে রুলসগুলি পরে দেখে নিতে পারো। এরপরে যেটা আসছে সেটা হলো কোলনস। কোলন দেখো, কোলনের চিহ্নটা কেমন। ওকে, এখানে দুটা ফুল স্টপ দেওয়া হয়েছে নিচে নিচে। উই ইউজ কোলনস টু ইন্ট্রোডিউস লিস্ট, কোনো লিস্টের আগে আমরা সাধারণত কোলন ব্যবহার করি, বা অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 5, তারপরে আমরা কোলন ব্যবহার করি, তাই না? দেয়ার আর 3 রিজনস, 3টা কারণ আছে, কারণের লিস্ট করা হচ্ছে। তো এরপরে কিন্তু আমরা এই যে ইন্ট্রোডিউস করছি রিজনগুলো, লিস্ট শুরু হলো, তখন আমরা কোলন দিয়ে লিস্টটা শুরু করেছি। লিস্টে 3টা জিনিস আছে, ইকোনমিক,
সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল। ওকে, এর বাইরে উই অলসো ইউজ কোলনস টু ইন্ডিকেট আ সাবটাইটেল অর টু ইন্ডিকেট আ সাবডিভিশন অফ এ টপিক। কোনো টপিক, বিষয়বস্তু বা কোনো সাবজেক্ট, হ্যাঁ, সাবজেক্টের যে সাবটাইটেল, যেটা সাবটাইটেলটাকে মেইন টাইটেল থেকে আলাদা করার জন্য, হ্যাঁ, বা সাবটাইটেলটাকে ইন্ডিকেট করার জন্য আমরা কোলন ব্যবহার করি। কেমন? লাইফ অফ শেক্সপিয়ার, শেক্সপিয়ারের জীবনী, কোলন এ পার্সোনাল ভিউ, একটা ব্যক্তিগত তার ব্যক্তিগত উপস্থাপন, অ্যাটসেট্রা। অর্থাৎ শেক্সপিয়ারের লাইফ সম্পর্কে আলোচনা করা হয়েছে এখানে। শেক্সপিয়ারের কিন্তু লিটারেরি ওয়ার্ক নিয়ে আলোচনা করা, লিটারেসি নিয়ে কাজ, মানে এইখানে মানে লিটারেচার নিয়ে কথা বলা হয়নি, নট লিটারেসি, লিটারেচার নিয়ে কথা বলা হয়নি এখানে। তার পার্সোনাল ভিউ, ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি নিয়ে কথা বলা হয়েছে। ওকে, তো এই যে মেইন টাইটেল হলো লাইফ অফ শেক্সপিয়ার আর সাব টাইটেল হলো তোমার এ পার্সোনাল ভিউ, এই সাবটাইটেলটা বোঝানোর জন্য তার আগে আমরা কোলনটা ব্যবহার করেছি। উই অফেন ইউজ কোলনস টু ইন্ট্রোডিউস ডিরেক্ট স্পিচ, ডিরেক্ট স্পিচ বোঝানোর জন্য, অর্থাৎ তোমার কোটেশন মার্কস আমরা ব্যবহার করি, ইনভার্টেড কমা আমরা সরি আমি ভুল করে বলছি, যে ডিরেক্ট স্পিচ ব্যবহারের ক্ষেত্রে কমার পরিবর্তে আমরা কোলন ব্যবহার করতে পারি। কেমন? দেন হি স্যাড, এরপরে সে বলেছিল, এখানে সাধারণত আমরা কমা দেই, কিন্তু আমরা এখানে কোলন ব্যবহার করেছি, অর্থাৎ কমার পরিবর্তে রিপোর্টিং ভার্বটাকে আলাদা করার জন্য আমরা কোলন ব্যবহার করতে পারি। যেমন দেন হি সেড, এরপরে সে বলেছিল, আই রিয়েলি ক্যান নট হেল্প ইউ ইন এনি ওয়ে। এর বাইরেও উই কমনলি ইউজ আ কোলন বিটুইন সেন্টেন্সেস, দুইটা সেন্টেন্সের মাঝখানে আমরা কোলন ব্যবহার করতে পারি। কেন, কোন ক্ষেত্রে আমরা সেটা ব্যবহার করব? when the second sentence explains or justifies the first sentence, তখন দ্বিতীয় সেন্টেন্সটা প্রথম সেন্টেন্সকে এক্সপ্লেইন করে, ব্যাখ্যা করে, অথবা জাস্টিফাই করে, বৈধ করে, বা সেই সম্পর্কে তথ্য দেয়। কেমন? কিপ ইউর হাউস ক্লিন, তুমি তোমার বাড়িটাকে ক্লিন রাখো, কোলন। তুমি এত বলতে পারো, স্যার আমি কেন ক্লিন রাখবো? কারণ ইট উইল সেল মোর ইজিলি, বাড়িটা ক্লিন রাখলে তুমি ইজিলি সেল করে ফেলতে পারবা, সহজেই বিক্রি করে ফেলতে পারবে। মানুষ সাধারণত পুরনো বাড়ি বিক্রি করে, আর পুরনো বাড়ি বিক্রি করতে গেলে বাড়িটা যদি ক্লিন রাখে তাহলে বেটার দাম পাওয়া যায়। তাহলে এই যে কোলনের পরের যে সেন্টেন্সটা এসেছে, সেই সেন্টেন্সটা কিন্তু এক্সপ্লেইন করেছে, ব্যাখ্যা করেছে যে তুমি বাড়িটাকে কেন ক্লিন রাখবে। তাহলে প্রথম বাক্যে যে তথ্যটা আছে, সেই তথ্যটাকে আরও এক্সপ্লেইন করার জন্য বা সেই তথ্যটাকে জাস্টিফাই করার জন্য আমরা দ্বিতীয় বাক্য যদি লিখি, তাহলে সেই ক্ষেত্রে মাঝখানে আমরা কোলন ব্যবহার করতে পারি। সেমিকোলনস, কোলনে দেখো, কোলনের চেহারাটা হলো এমন, আর সেমিকোলনে কিন্তু একটা কমা আছে, তার উপর একটা ফুল স্টপ। ওকে, দুইটা পার্থক্যটা মনে রেখো, কোলন এবং সেমিকোলন। We use semicolons instead of full stops to separate two main clauses. In such cases, the clauses are related in meaning but are separated grammatically. তো খেয়াল করে দেখো, সেমিকোলনটা আমরা ব্যবহার করি ফুল স্টপের পরিবর্তে টু সেপারেট মেইন ক্লজেস, দুইটা সেপারেট ক্লজকে, মেইন ক্লজকে আলাদা করার জন্য আমরা এটা করি। দেখো, সাবঅর্ডিনেট ক্লজ যদি প্রিন্সিপাল ক্লজের আগে লিখি, তাহলে আমরা সাবঅর্ডিনেট ক্লজের পরে কমা দেই, কিন্তু দুইটাই যদি প্রিন্সিপাল ক্লজ হয়, দুইটাই যদি মেইন ক্লজ হয়, তাহলে আমরা কি করব, মাঝখানে কমার পরিবর্তে সেমিকোলন দেব। এবং এই ক্ষেত্রে তোমার ক্লজ দুইটার মিনিং কাছাকাছি হবে, কিন্তু তারা গ্রামাটিক্যালি আলাদা রকমের হবে, গ্রামাটিক্যাল প্যাটার্ন, অর্থাৎ সেন্টেন্সের স্ট্রাকচার আলাদা হবে। কেমন? পরের সেন্টেন্সটা খেয়াল করো, স্প্যানিশ ইজ স্পোকেন থ্রু আউট সাউথ আমেরিকা, এটা কিন্তু একটা প্যাসিভ ভয়েস, যে স্প্যানিশ ভাষাটা ইজ স্পোকেন বলা হয় সাউথ আমেরিকায়। একই রকম ইনফরমেশন দিচ্ছে ইন ব্রাজিল, ব্রাজিলে দ্য মেইন ল্যাঙ্গুয়েজ ইজ পর্তুগিজ, কিন্তু ব্রাজিলের মূল ভাষা কিন্তু পর্তুগিজ। তা সাউথ আমেরিকার একটা সবচেয়ে বড় দেশ ব্রাজিল, তার ভাষা হলো পর্তুগিজ। দুইটাই কিন্তু মিনিংয়ের দিক থেকে এক, যে কোন অঞ্চলে কোন ভাষা বলা হয়। কিন্তু মজা হলো এই, প্রথম বাক্যটা কিন্তু প্যাসিভ ভয়েস, কিন্তু দ্বিতীয় বাক্যটা অ্যাক্টিভ ভয়েস। ইন ব্রাজিল দ্য মেইন ল্যাঙ্গুয়েজ ইজ পর্তুগিজ, এটা কিন্তু অ্যাক্টিভ ভয়েস, দ্য মেইন ল্যাঙ্গুয়েজ ইজ পর্তুগিজ, আর এটা হলো ইজ স্পোকেন। তো দেখা যাচ্ছে দুইটার মিনিং এক, দুইটাই মেইন ক্লজ এবং দুইটার মিনিং কাছাকাছি,
দুইটা কাছাকাছি ইনফরমেশন দিচ্ছে, কিন্তু দুইটা গ্রামাটিক্যালি আলাদা প্যাটার্নে। তাই আমরা মাঝখানে কমা না দিয়ে এখানে সেমিকোলন ব্যবহার করেছি। কোটেশন মার্কস। কোটেশন মার্কস আমরা সিঙ্গেল ইনভার্টেড কমায় করতে পারি, আবার আমরা ডাবল ইনভার্টেড কমাও ব্যবহার করতে পারি। কোটেশন মার্কসের মূল কাজটা কি? উই ইউজ কোটেশন মার্কস অ্যারাউন্ড এ ওয়ার্ড, এবং সেটা টাইটেল হতে পারে, ক্লজ অ্যান্ড সেন্টেন্স, এবং সেন্টেন্স ডিরেক্ট স্পিচের বেলায় অ্যাটসেট্রা হুইচ উই কোট। যখন আমরা কোনো কিছু কোটেশন হিসেবে ব্যবহার করি, যখন কিছু কোট করি, অন্যের বক্তব্য যখন আমরা বলি যে অমুকে অমুক কথাটা বলেছে, রবীন্দ্রনাথ এটা বলেছেন, রবীন্দ্রনাথ এই শব্দটা ব্যবহার করেছেন, রবীন্দ্রনাথ এই ফ্রেজ বা এই ক্লজটা ব্যবহার করেছেন, বা রবীন্দ্রনাথ এই বাক্যটা বলেছিলেন, এইরকম কোটেশনের ক্ষেত্রে যেই বাক্যটা বলেছিলেন বা যে শব্দটা ব্যবহার করেছিলেন বা কবিতার যেই নামটা রেখেছিলেন, সেটাকে আমরা কমার মধ্যে আটকে দিই। সাধারণত শব্দগুচ্ছ, ফ্রেজ, ক্লজ বা ওয়ার্ডকে আমরা সিঙ্গেল ইনভার্টেড কমায় আটকাই। আর যদি ডিরেক্ট স্পিচে চলে যাই, পূর্ণ বাক্য কারো উদ্ধৃতি করি, সেক্ষেত্রে আমরা ডাবল ইনভার্টেড কমা ব্যবহার করি। তবে আজকের দিনে সব জায়গায় ডাবল ইনভার্টেড কমার পরিবর্তে সিঙ্গেল ইনভার্টেড কমার ব্যবহারটা বাড়ছে, কারণ সময় বাঁচানোর জন্য। দেখো এখানে খেয়াল করে, প্রোলেটারিয়া ভ্যালেন্টিনা টেরেস্কোভা। এই যে প্রোলেটারিয়া, তার একটা টাইটেল সে পেয়েছে, ভ্যালেন্টিনা টেরেস্কোভা। এই জন্য প্রোলেটারিয়া শব্দটা আমরা কমার মধ্যে ইনভার্টেড কমায়, সিঙ্গেল ইনভার্টেড কমায়, কোটেশন মার্কসে আটকে দিয়েছি। পরের বাক্যে খেয়াল করে দেখো, দ্য আয়রন লেডি, পিপল ফন্ডলি কল্ড মার্গারেট দ্য আয়রন লেডি। তো লোকজন মার্গারেটকে কি নামে ডাকতো? দ্য আয়রন লেডি। এই যে সে একটা টাইটেল পেয়েছে, দ্য আয়রন লেডি, এই জন্য এটাকে আমরা তোমার কোটেশন মার্কসে আটকে দিয়েছি। আবার আরেকটা ফ্রেজ দেখো, দ্য ডটার অফ দ্য সি, ইজ ডান্সিং উইথ দ্য ওয়েভ। ঢেউয়ের সাথে ডটার অফ দ্য সি নাচছে। ডটার অফ দ্য সি বলতে আমরা কুয়াকাটাকে বলি ডটার অফ দ্য সি। তো এখানে কিন্তু দেখো, ডটার অফ দ্য সি এটা কিন্তু একটা টাইটেল, ওই স্থানটার। এই ফ্রেজটা আমরা ব্যবহার করেছি বলে উদ্ধৃতি করেছি, কেউ এই নামটা দিয়েছে, আমরা দেইনি বা আমি দেইনি, এই জন্য আমি ইনভার্টেড কমার মধ্যে আটকে দিয়েছি, সিঙ্গেল ইনভার্টেড কমায়। আবার দেখো, ম্যাকবেথ একটা নাটকের নাম, শেক্সপিয়ারের লেখা, এটা একটা টাইটেল, এটাকেও আমি ইনভার্টেড কমায় আটকে দিয়েছি। এরপরে দেখো, যদি কারো বক্তব্য থাকে, তাহলে বক্তব্যটা আমরা ইনভার্টেড কমার মধ্যে আটকে দেই। রিপোর্টিং ভার্বটা লেখা হয়েছে, দ্য ট্রেনার স্যাড, তারপরে আমরা রিপোর্টেড স্পিচটা লিখেছি, ডোন্ট ট্রাই টু রান ফাস্ট হোয়েন ইউ বিগিন, এবং শুরুতেই ইনভার্টেড কমা, শেষে ইনভার্টেড কমা বা কোটেশন মার্কস। তারপরে আবার কোটের আমরা ব্যবহার দেখছি। এখানে দেখা যাচ্ছে যে রিপোর্টিং ভার্বটা শুরুতে, আর এইখানে রিপোর্টিং ভার্বটা শেষে চলে এসেছে। দ্য ট্রেনার স্যাড, ট্রেনার বলেছিলেন। ওকে, তো দেখো, ডোন্ট ট্রাই টু রান ফাস্ট হোয়েন ইউ বিগিন। তো যেহেতু বক্তব্যটা শুরুতে লিখেছি, তাই ইনভার্টেড কমাও এখানে ব্যবহার করা হয়েছে। কিন্তু আমরা আরেকভাবে তোমার ডিরেক্ট স্পিচে ফুল সেন্টেন্স লিখতে পারি। সেটা কিভাবে? বক্তব্যটাকে দুই ভাগে ভাগ করে ফেলতে পারি। ইনভার্টেড কমা, ডোন্ট ট্রাই টু রান ফাস্ট, দ্রুত দৌড়েও না, ইনভার্টেড কমা, তারপরে রিপোর্টিং মানে ভার্বটা এসেছে, দ্য ট্রেনার সেড, তারপরে বাকি অংশ এসেছে হোয়েন ইউ বিগিন। আসলে বলতে চেয়েছে ডোন্ট ট্রাই টু রান ফাস্ট হোয়েন ইউ বিগিন, যখন তুমি শুরু করবে তখন দ্রুত দৌড়েও না, আস্তে আস্তে গতি বৃদ্ধি করবে। ওকে, তো দেখা যাচ্ছে যে একই বক্তব্য আমরা সেন্টেন্সের শুরুতে দিতে পারি, তখন সেন্টেন্সের শেষে দিতে পারি, আবার সেটাকে দুইটা ভাগ করেও লিখতে পারি। যদি দুইটা ভাগ করে লিখি, তখন কিন্তু ইনভার্টেড কমা 4 জায়গায় ব্যবহার করতে হবে। যেমন লাস্ট সেন্টেন্সটায় আমরা ইনভার্টেড কমা 4 জায়গায় ব্যবহার করেছি। আই এম রিয়েলি সরি। এই যে দেখো, এখানে ডোন্টের আগে ইনভার্টেড কমা, ফার্স্টের পরে ইনভার্টেড কমা, হোয়েনের আগে ইনভার্টেড কমা, আবার এখানে সবশেষে তোমার কি বলা যায়, বিগিনির পরে ইনভার্টেড কমা ব্যবহার করা হয়েছে। আশা করি তুমি বুঝতে পেরেছো যে কখন তুমি কোটেশন মার্কসগুলো ইউজ করবে। সবশেষে হলো অ্যাপোস্ট্রফি, জ্যোতিচিহ্ন। পাঞ্চুয়েশন মার্কস হলো অ্যাপোস্ট্রফি। অ্যাপোস্ট্রফি হলো একটা ছোট্ট কমা, যেটা আমরা শব্দের পায়ের কাছে না দিয়ে উপরে, মাথার উপরে দিই।
অ্যাপোস্ট্রফিটা আমরা কেন ইউজ করি? টু শো দ্য অমিশন অফ লেটার্স বা ওয়ার্ডস। কোনো লেটার বা ওয়ার্ড যদি কোনো লেখা থেকে আমরা বাদ দিই, হ্যাঁ, সেটা তোমার পার্টিকুলার একটা লেটার হতে পারে অথবা একাধিক লেটার হতে পারে, কোনো একটা পার্টিকুলার ওয়ার্ড হতে পারে অথবা একাধিক ওয়ার্ড হতে পারে, সেটা যদি আমরা বাদ দিই, সেই ক্ষেত্রে ওই বাদ পড়ার স্থানে আমরা অ্যাপোস্ট্রফিটা ব্যবহার করি। কেমন? উদাহরণ দিচ্ছে এখানে। অ্যাপোস্ট্রফি দিয়েছে লাল রঙে, তারপর লিখেছে 63, এর মানে হলো 1963। এখানে 19 পরিবর্তে আমরা এই অ্যাপোস্ট্রফিটা দিয়েছি। ঠিক যেমন নটটাকে আমরা সংক্ষেপে লিখতে পারি এন অ্যাপোস্ট্রফি টি, ও এর পরিবর্তে আমরা অ্যাপোস্ট্রফি ইউজ করতে পারি। যেমন ইজন্ট এর মানে হলো ইজ নট, হ্যাজন্ট এর মানে হলো হ্যাজ নট। আবার দেখো ডোন্ট মানে হলো ডু নট, ডাজন্ট মানে হলো ডাজ নট। তো প্রত্যেকটা নটের কিন্তু দেখো নট উঠে, নটের ও উঠে গিয়ে আমরা অ্যাপোস্ট্রফি দিয়েছি। শ্যান্ট মানে শ্যাল নট, ওন্ট মানে উইল নট, উডন্ট মানে উড নট, আর ক্যান্ট মানে ক্যান নট। ওকে। আবার দেখো এম এর পরিবর্তে আমরা অ্যাপোস্ট্রফি এম লিখতে পারি, অর্থাৎ এ তুলে দিয়ে আমরা অ্যাপোস্ট্রফি দিতে পারি। যেমন আই এম, এটা হলো আই এম। কমা দিয়ে যদি অ্যাপোস্ট্রফি দিয়ে তুমি যদি এস দাও, এর মানে হলো ইজ অথবা হ্যাজ, দুটোই হতে পারে। অর্থাৎ ইজের আই তুলে দিয়ে আমরা অ্যাপোস্ট্রফি দিয়েছি, অথবা যদি ইজ দিয়ে কমা দিয়ে এস দিয়ে যদি হ্যাজ বোঝায়, তাহলে এইচ এ তুলে দিয়ে আমরা এস দিয়েছি। যেমন হি কমা এস, হিজ এর মানে হলো হি ইজ অথবা হি হ্যাজ। আবার ইট কমা এস বা ইট অ্যাপোস্ট্রফি এস এর মানে হলো ইট ইজ অথবা ইট হ্যাজ। আবার দেখো আর এর পরিবর্তে আমরা লিখতে পারি অ্যাপোস্ট্রফি আর ই, এটা তুলে দিলাম। যেমন উই কমা আর ই ওয়ার এর মানে হলো উই আর। আবার দেখো হ্যাভটাকে আমরা লিখতে পারি এইচ এ তুলে দিয়ে অ্যাপোস্ট্রফি ভি, যেমন আইভ এর মানে হলো আই হ্যাভ, দেভ মানে দে হ্যাভ। কমা দিয়ে যদি তুমি ডি দাও, এর মানে হতে পারে হ্যাড অথবা উড, অর্থাৎ হ্যাডের এইচ এ বাদ দিয়ে শুধু ডিটা রেখেছি, আর উডের ডাব্লিউ ইউ এল এটা বাদ দিয়ে শুধু ডিটা রেখেছি। যেমন উই কমা ডি এর মানে হলো উই হ্যাড অথবা উই উড। আবার কমা দিয়ে যদি তুমি এল এল ব্যবহার করো, তাহলে হলো আসলে উইল, অ্যাপোস্ট্রফি এল এল অর্থ হলো উইল। যেমন দে কমা এল এল দেল এর মানে হলো দে উইল, আই কমা এল এল আইল এর মানে হলো আই উইল। লেটস, লেট অ্যাপোস্ট্রফি এস এর মানে হলো লেট আস। আস পূর্ণটা না লিখে আমরা শুধু এস রাখছি, ইউ তুলে দিয়ে অ্যাপোস্ট্রফি বসাচ্ছি। আমরা লিখি ও ক্লক এর মানে হলো অফ দ্য ক্লক। এখানে অফ দ্যার পরিবর্তে আমরা ও রেখে তারপরে এফ এবং ডি তুলে দিয়ে অ্যাপোস্ট্রফি ব্যবহার করেছি। 7 o'clock এর মানে হলো 7 অফ দ্য ক্লক, ক্লকের 7টা, এখন 7টা, ইট ইজ 7 o'clock, এখন 7টা বাজে। তো এই হলো অ্যাপোস্ট্রফির ব্যবহার। এর বাইরেও আমরা অ্যাপোস্ট্রফি ব্যবহার করি বিফোর অর আফটার দ্য লেটার এস টু শো পজেশন। পজেশন বা মালিকানা বোঝানোর ক্ষেত্রে আমরা অ্যাপোস্ট্রফি এস অথবা এস দিয়ে অ্যাপোস্ট্রফি ব্যবহার করি। কেমন? যেমন যদি সিঙ্গুলার শব্দের মালিকানা বোঝায়, তাহলে আমরা কমা দিয়ে এস ব্যবহার করি, অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করি। যেমন স্যামস ওয়াচ, স্যামের ঘড়ি। ওনার্স কার, মালিকের কার। স্যাম একজন ব্যক্তি, ওনার একজন ব্যক্তি। তাই এর মালিকানা বোঝানোর ক্ষেত্রে আমরা ওনার লিখে অ্যাপোস্ট্রফি দিয়ে এস দিয়েছি। কিন্তু যদি আমরা প্লুরাল শব্দের মালিকানা বোঝাই, তাহলে আমরা এসের পরে অ্যাপোস্ট্রফি দেই। যেমন দ্য হর্সেস টেইলস, এখানে দেখো কার লেজগুলো, টেইলসগুলো কার? হর্সদের, ঘোড়াদের। তো হর্সেস এসের পরে আমরা অ্যাপোস্ট্রফি দিয়েছি, দ্য হর্সেস টেইলস। ওকে, এসের পরে আমরা অ্যাপোস্ট্রফিটা ব্যবহার করেছি। এস অ্যাপোস্ট্রফি উইথ প্লুরাল দ্যাট এন্ড ইন এস। ওকে, তো তুমি এখানে খেয়াল করে দেখো যে হর্সেসটা কিন্তু প্লুরাল এবং এই প্লুরালটা এস দিয়ে শেষ হয়েছে, এবং এই প্লুরাল শব্দের মালিকানা বোঝানোর জন্য আমরা এসের আগে অ্যাপোস্ট্রফি ব্যবহার না করে এসের পরে অ্যাপোস্ট্রফি ব্যবহার করেছি। কিন্তু এই পরের বাক্যটায় দেখো প্লুরাল শব্দ, চাইল্ড মানে শিশু, চাইল্ড থেকে চিলড্রেন, শিশুরা। সেই ক্ষেত্রে কিন্তু আমরা আবার, যেহেতু এটা এন দিয়ে শেষ হয়েছে এস দিয়ে না,
তাই চিলড্রেনের পরে কমা দিয়ে এস লিখেছি। চিলড্রেন্স গেম, শিশুদের গেম। কাদের গেম? শিশুদের গেম। অ্যাপোস্ট্রফি আমরা ব্যবহার করতে পারি যদি সেটা কোনো লেটারের প্লুরাল বোঝায়, অক্ষরের প্লুরাল বোঝায়, যেমন এগুলো, বিগুলো, সিগুলো, জেডগুলো, বা যদি নাম্বারের প্লুরাল বোঝায়, যেমন 3গুলো, 6গুলো লাল রং করা হয়েছে, এমন মানে যেই যে জায়গায় 6 লেখা হয়েছে সেগুলো লাল রং করা হয়েছে। যেমন হাউ মেনি ট্রিজ আর দেয়ার ইন 9? 9-এর মধ্যে কয়টা 3 আছে? 9-এর মধ্যে 3টা 3 আছে, 3 ত্রিকা 9। দেয়ার আর 2 এমস ইন কমা। কমা শব্দের মধ্যে কয়টা এম আছে? 2টা এম আছে, তাহলে লেখা হয়েছে 2 এমস। এম কমা এস মানে এখানে এমগুলো। অনিতা গট এস অন হার হিস্ট্রি কুইজেস। হিস্ট্রি পরীক্ষার যে কুইজগুলো হয়েছে হিস্ট্রির উপরে, সেই কুইজ পরীক্ষায় অনিতা অনেকগুলো এ পেয়েছে, গট এস। ওকে, এই হলো তোমার মূলত ব্যবহারগুলো। তা আশা করি তুমি প্রত্যেকটা ইসের স্ক্রিনশট রেখেছ। এখানে অ্যাপোস্ট্রফির ব্যবহারের উপরও যে ইগুলো রুলসগুলো দেওয়া আছে, তুমি একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। সবশেষে একটা এক্সারসাইজ, এটা কিন্তু অবশ্যই করবে। There are 10 errors in the use of punctuation marks in the following text. এই টেক্সটটাতে 10টা পাঞ্চুয়েশন মার্কসের ভুল আছে, অর্থাৎ দাড়ি, কমা, দাড়ি তো না, তোমার ফুল স্টপ, কমা, কোলন, সেমিকোলন, অ্যাপোস্ট্রফি, কোটেশন মার্কস, নোট অফ এক্সক্লামেশন, কোয়েশ্চেন মার্ক, এগুলো ব্যবহার করা হয় না এখানে। শুধুমাত্র দেখো এখানে কিন্তু বেশ কয়েকটা সেন্টেন্স আছে, কিন্তু শুধুমাত্র 2টা ফুল স্টপ পাচ্ছি আমরা। এর বাইরে কিন্তু আর অন্য কোনো পাঞ্চুয়েশন মার্কস ইউজ করা হয় নাই। আবার দেখো এখানে ডুটা যে লেখা হয়েছে, ডুটা ছোট হাতের দেওয়া হয়েছে, কিন্তু ফুল স্টপ দিয়ে নতুন বাক্য শুরু হলে আমরা সাধারণত বড় হাতের অক্ষর দেই। আবার দেখো এখানে ইটসটা লেখা হয়েছে, ইট ইজটাকে সংক্ষেপে ইটস লেখা হয়েছে, অ্যাপোস্ট্রফি দেওয়া হয় নাই। তো এইরকম এখানে 10টা ভুল আছে টোটাল। এই 10টা ভুল তোমাকে খুঁজে বের করতে হবে এবং এই 10টা ভুল তুমি সংশোধন করে খাতায় লিখবে। পুরো প্যাসেজটা তুলতে হবে কিন্তু খাতায়, তারপরে যেখানে যেখানে বসবে সেটা বসিয়ে দিতে, চিহ্নিত করে দিতে হবে। তোমার কাজ হলো ভিডিও পজ করা এবং উত্তরটা লেখা। পজ দ্য ভিডিও অ্যান্ড মার্ক দ্য আনসার। তা আশা করি ভিডিও পজ করে তুমি উত্তরটা লিখেছো। এবার দেখো তোমার উত্তরের সাথে আমারটা মিলে কিনা। প্রথম সেন্টেন্স শেষ হচ্ছে শি অ্যাড্রেসড মি ব্রাইটলি। সে হাসি মুখে আমাকে অ্যাড্রেস করেছিল, সম্বোধন করেছিল। সেন্টেন্স শেষ, ফুল স্টপ দেওয়া হয়েছে। ওই যেই মহিলা কথা বলেছিল তার বক্তব্য শুরু হচ্ছে, তাই এখানে তোমার ইনভার্টেড, ডাবল ইনভার্টেড কমা ব্যবহার করা হয়েছে, কোটেশন মার্কস। ওয়েল, ইয়েস, নো, এগুলোর পরে আমরা এগুলো দিয়ে বক্তব্য শুরু করলে আমরা তারপরে কমা দিই, ওয়েল, কমা। ইটস, এটা অ্যাপোস্ট্রফি ব্যবহার করা হয়েছে। ইটের পরে ইজের আই তুলে দিয়ে অ্যাপোস্ট্রফি ব্যবহার করা হয়েছে, তাই ইটসের এখানে অ্যাপোস্ট্রফি দিতেই হবে। তারপরে যে সেন্টেন্স শেষ হচ্ছে, ওয়েল ইট ইজ মেনি ইয়ার্স সিন্স উই ফার্স্ট মেটের পরে ফুল স্টপ দেওয়া হয়েছে। তারপরে বিস্ময়বোধক বাক্য, হাউ টাইম ডাজ ফ্লাই, হায় সময় কীভাবে দ্রুত চলে যায়, নোট অফ এক্সক্লামেশন ব্যবহার করা হয়েছে। তুমি যদি হোয়াট এবং হাউ দিয়ে সেন্টেন্স দেখো শুরু হয়েছে, তাহলে সেটাকে একটু দ্বিতীয়বার পড়ে নিও যে ওইটা কি কোয়েশ্চেন মার্ক ব্যবহার করবে, অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স, না এক্সক্লামেটরি সেন্টেন্স, যে তুমি নোট অফ এক্সক্লামেশন ব্যবহার করবে। এটা বের করার খুব সহজ পদ্ধতি আছে। তুমি যদি দেখো যে WH ওয়ার্ডের পরে যদি নাউন থাকে, সাবজেক্টটা থাকে, তাহলে বুঝবা 99% ক্ষেত্রেই যে সেটা কোয়েশ্চেন মার্ক ব্যবহার করতে হবে, ইন্টারোগেটিভ সেন্টেন্স। তুমি যদি দেখো যে WH ওয়ার্ড হাউ এবং হোয়াটের পরে যদি, বা অন্য যে কোনো পরে যদি তোমার কোনো অক্সিলারি ভার্ব যদি পাও, ডু, ডাজ, ডিড, হ্যাঁ, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড যদি পাও, তাহলে সেটা বুঝবে কোয়েশ্চেন মার্ক। আর যদি তুমি কি পাও, সাবজেক্ট পাও, তাহলে বুঝবে এক্সক্লেমেটরি সেন্টেন্স। আমি কি মাঝখানে একবার ভুল বলেছি? বলে থাকতে পারি। আবার সোজা কথা, হাউ এবং হোয়াটের পরে বা অন্য যে কোনো WH ওয়ার্ডের পরে যদি তোমার অক্সিলারি ভার্ব থাকে, হ্যাঁ, উইক ভার্ব থাকে, তাহলে বুঝতে হবে সেটা
ইন্টারোগেটিভ সেন্টেন্স কোয়েশ্চেন মার্ক দিবে সেন্টেন্সের শেষে। আর যদি হাউ এবং হোয়াট শুধু এই দুইটার বেলায়, এই দুইটার পরে যদি সরাসরি নাউন চলে আসে, যেমন টাইম শব্দটা এখানে নাউন, তাহলে বুঝবা সেটা নোট অফ এক্সক্লামেশন দিতে হবে, অর্থাৎ এক্সক্লেমেটরি সেন্টেন্স। উই আর সংক্ষেপে হলো উই অ্যাপোস্ট্রফি আর ইউ ওয়ার, তো এখানে তোমার অ্যাপোস্ট্রফি বসবে। তারপরে ডু ইউ রিমেম্বার ফার্স্ট টাইম আই স ইউ, তো এখানে ডু ডি বড় হাতের, ওকে, সেন্টেন্স যেহেতু শুরু হচ্ছে তাই বড় হাতের ডি। আবার ডুটা কিন্তু অক্সিলারি ভার্ব, কোনো সেন্টেন্স অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হলে ডু দ্য ওয়ার্ক, কাজটা করো, এটা ইম্পারেটিভ সেন্টেন্স। কিন্তু ডু ইউ রিমেম্বার, তুমি কি মনে করতে পারো, প্রশ্ন করার ক্ষেত্রে এই যে ডু, ডাজ, ডিড, অ্যামিজ আর ওয়াজ ওয়ার, এগুলো যদি সাবজেক্টের আগে চলে আসে, ইউর আগে চলে এসেছে ডু, তাহলে বুঝবা সেখানে সেন্টেন্সের শেষে কোয়েশ্চেন মার্ক ইউজ করতে হবে। ডু ইউ রিমেম্বার দ্য ফার্স্ট টাইম আই স ইউ, কোয়েশ্চেন মার্ক। ইউ আস্কড মি টু লাঞ্চ অন, তুমি আমাকে লাঞ্চের জন্য ডেকেছিলে, ফুল স্টপ আগেই দেওয়া ছিল এবং বক্তব্য শেষ হচ্ছে মহিলার, এই জন্য আমরা এখানে কোটেশন মার্কস ইউজ করেছি, হ্যাঁ, কোট আনকোট ইউজ করেছি, অর্থাৎ কোটেশন মার্কস ব্যবহার করা হয়েছে। ওকে, ইনভার্টেড কমা বলি আমরা অনেক সময়। তো এইভাবেই কিন্তু তুমি খাতায় উত্তরটা লিখবে, বা অনেক ক্ষেত্রে তুমি কিন্তু এগুলো আন্ডারলাইন করে দিতে পারো। লাল রং ইউজ করো না মার্ক করার জন্য, ব্লু কালার ব্যবহার করা যেতে পারে। হোমওয়ার্ক এক্সারসাইজ দ্য পাঞ্চুয়েশন টাস্ক গিভেন। 2017, 18 এবং 19 সালের প্রশ্নে যে পাঞ্চুয়েশন মার্কসের প্রশ্ন দেওয়া আছে, টাস্ক দেওয়া আছে, সেগুলো তুমি সলিউশন করবে। হ্যাঁ, 2017 সালের 8টা প্রশ্ন দেওয়া আছে, 19-এরও 8টা, এই 16টা আর 18 সালের 2টা প্রশ্ন, 18টা প্রশ্নের মধ্যে 18টা এক্সারসাইজ দেওয়া আছে। তুমি যতগুলো পারো এক্সারসাইজ করে ফেলতে পারো তোমার যে সিলেবাস দেওয়া হয়েছে সিলেবাস অনুযায়ী। তাহলে আজকে পর্যন্তই থাকুক। হ্যাভ আ নাইস টাইম, গুড লাক।